স্প্রিং এর দোলনকাল। ধরো আচ্ছা, দেখো আমরা হলো দোলনকাল বের করব। একটা হলো স্প্রিং এর দোলনকাল, আর একটা হচ্ছে তোমার হলো পেন্ডুলাম। পেন্ডুলাম মানে সরল দোলকের দোলনকাল। দোলনকালের সমীকরণগুলা প্রতিপাদনের প্রয়োজন নাই, ডিরেক্ট সমীকরণগুলো আমরা দেখবো। তো এটা হলো স্প্রিং। স্প্রিং এখানে নর্মাল অবস্থায় আছে। স্প্রিং এর মধ্যে আমি একটা ধরো ভর ঝুলিয়ে দিলাম 100 গ্রাম। তো টেনে যদি দিতেছি, এটা কি ওরকম দুলতেছে না। ধরো এই ভরটা সরিয়ে দিলাম, 250 গ্রাম দিলাম, তো মোটামুটি খুব কম পরিমাণে দুলতেছে, তাই না? তো ধরো স্প্রিং যদি লার্জ করি, আচ্ছা বুঝছি। এখন দেখো এইখানে হলো স্প্রিং দুলতেছে, তাই না? তো এইখানে এর গতিটার নাম হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি। এর গতিটার নাম কি? সরল সন্ধিত স্পন্দন গতি। তো এই সরল সন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে স্প্রিং এর গতিটা এমন, যেটুকু সময় একটা দিকে যায় বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়। যদি আমরা পেন্ডুলাম এটা দেখে আর একটু বুঝতে সুবিধা হবে, যেমন এইটা ধরো এতটুকু টেনে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, এটা হলো ওর সাম্য অবস্থান। এইখান থেকে এইখানে আসতে যত সেকেন্ড টাইম লাগে, আবার এইখান থেকে এইখানে যাইতেও তত সেকেন্ড টাইম লাগে, তাই না? আবার যদি হিসাব করি, এইখান থেকে এইটুকু আসতে যত সেকেন্ড টাইম লাগে, ঠিক এইখানে আসতেও তত সেকেন্ড টাইম লাগে। এই ধরনের বস্তুর গতিগুলোকে বলা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি। আর সরল সন্ধিত স্পন্দন গতির হলো পর্যায়কাল বের করতে হয়। কি বের করতে হয়? পর্যায়কাল। তো পর্যায়কাল বের করার যে সমীকরণ, সেই সমীকরণ হলো দুইটার ক্ষেত্রে দুই রকম। যদি স্প্রিং নিয়ে আলোচনা আসে, তাহলে স্প্রিং এর ক্ষেত্রে হলো এই ইকুয়েশনটা, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে। এখানে কে হলো স্প্রিং ধ্রুবক, এই যে দেওয়া আছে, কে হলো স্প্রিং ধ্রুবক, আর এম হলো স্প্রিং এর মধ্যে যে বস্তুটা ঝুলিয়ে দিছি। যেমন এইখানে বস্তুটা নিচের দিকে ঝুলিয়ে দিছি, স্প্রিং এর আদি অবস্থান ছিল এতটুকু, যখন ভরটা ঝুলিয়ে দিছি স্প্রিং এর এই যে নিচের দিকে ঝুলে আসছে, অর্থাৎ এই যে এইটুকু, তাহলে কি হয়েছে? বাড়ছে। বাড়ছে না? এটাকে বলা হয় স্প্রিং এর প্রসারণ। কি বলে? স্প্রিং এর প্রসারণ। আবার স্প্রিং ধরো নর্মাল অবস্থায় এমন থাকে, তার উপরে তুমি একটা ভর চাপিয়ে দিছো, ফলে স্প্রিংটা এখানের অবস্থা থেকে নিচের দিকে নেমে আসছে। এইটুকু হলো স্প্রিং এর কি? সংকোচন। কি বলতো? তাহলে কতটুকু সংকোচন হইলো? ধরো এখান থেকে এই পর্যন্ত আসছিল ধরো 100 মিটার, তাহলে নেমে আসলো হলো ধরো 90 মিটার। তাহলে যদি আমি বলি কতটুকু সংকোচন হয়েছে, তাহলে x ইজ ইকুয়াল টু L1 মাইনাস L2, অর্থাৎ 100 মাইনাস 90 ইজ ইকুয়াল টু 10 মিটার। এইটার ক্ষেত্রে L1 আসছিল ধরো কথার কথাই হলো 20, আর লোম শেষে যখন ভর চাপিয়ে দিলাম তখন এটা হয়ে গেল 30। তাহলে যখন প্রসারণ হয় তখন L1 এর সাথে L2 কি হয়? বড় হয়। তাহলে এখানে যদি তুমি প্রসারণ বের করো, তাহলে x ইজ ইকুয়াল টু, এখানে সূত্র হবে L2 মাইনাস L1, অর্থাৎ 30 মিটার মাইনাস
20 মিটার, অর্থাৎ এখানে 10 মিটার। তাহলে এই ক্ষেত্রে হলো L2 মাইনাস L1 প্রসারণের ক্ষেত্রে, আর সংকোচনের ক্ষেত্রে কি L1 মাইনাস L2, এইটুকু মনে রাখবা। আর স্প্রিং ধ্রুবক বের করা হয় হুকের সূত্র দিয়ে। কি দিয়া? হুকের সূত্র। এই সূত্রটা কিভাবে আসছে? অর্থাৎ হ্যাঁ, হুক, বিজ্ঞানী হুক, এটা হলো বিজ্ঞানী হুকের সূত্র, হুকস রুল। তো এটা হচ্ছে, এটার নাম হচ্ছে স্প্রিং এর বল, অথবা স্প্রিং এর প্রযুক্ত বল, অথবা স্প্রিং এর প্রত্যয়নী বল। তো এই বলটা হচ্ছে কিসের সমানুপাতিক? সংকোচন অথবা প্রসারণের সমানুপাতিক। আর বলটা হলো বস্তুর প্রসারণের বিপরীত দিকে ক্রিয়া করে, অথবা সংকোচনের বিপরীত দিকে ক্রিয়া করে। কেমন উদাহরণ? যেমন ধরো, এই বস্তুটা যখন ওরে যাইতা নিচের দিকে নামাইতে চায়, তখন সংকোচন এই দিকে ঘটে, কিন্তু বলটা থাকে উপরের দিকে। আর এইটার ক্ষেত্রে যখন এটা ধরো টাইনে নিচের দিকে নামাইতে চায়, স্প্রিং ওরে কোন দিকে উঠে রাখতে চায়? উপরের দিকে। তাহলে দুই ক্ষেত্রে এই বলের মানটা কোন দিকে থাকে? উল্টা দিকে, অর্থাৎ বিপরীত দিকে। সেই সেন্স থেকে এখানে হলো দিক দ্বারা এখানে মাইনাস বোঝানো হয়েছে, এটা মান না, মানে বিপরীত দিক দ্বারা, বিপরীত দিককে এখানে মাইনাস দ্বারা বোঝানো হয়েছে। তাহলে আমাদের যে ফলাফল আসতেছে এফ সমান সমান, এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে এখানে একটা ধ্রুবক দেওয়া লাগতেছে, সেই ধ্রুবকটা হলো এখানে কে, অর্থাৎ কে এক্স। এই সূত্রটা এইভাবে আসছে, এর চেয়ে বেশি আপাতত জানার প্রয়োজন নাই। আমাদের এখানে যেটা আসলো এটার নাম হলো স্প্রিং ধ্রুবক, এটার নাম কি? স্প্রিং ধ্রুবক। আর এক্স হলো এখানে সংকোচন অথবা প্রসারণ। বলতো কি? সংকোচন অথবা প্রসারণ। এখন এই সূত্রটা তোমার এইভাবে একটু আপাতত জানবা। এটা হচ্ছে এইখানে কোনো প্রতিপাদনের প্রয়োজন হয় নাই, প্রতিপাদন মোটামুটি অনেক বড়। আর একটা আসলে পেন্ডুলাম, পেন্ডুলামের ক্ষেত্রে একটু ভুল আছে এখানে চিত্রের মধ্যে, ঠিক করা লাগবে। অর্থাৎ এই দৈর্ঘ্যটা এই পর্যন্ত না, মানে আমরা যদি এটা একটু দেখাই, এইটুকু দৈর্ঘ্যটা এই পর্যন্ত আসবে না, দৈর্ঘ্যটা আসবে এই বব বা এই বস্তুটার এই যে পর্যন্ত জোড়া লাগানো এই পর্যন্ত, এটাকে বলে সুতার দৈর্ঘ্য। এটা কিসের দৈর্ঘ্য বলা হয়? সুতার দৈর্ঘ্য। আর এইখানে দেখবে একটা ভ্যালু আছে, সেটা হলো এই যে এইটুকু হচ্ছে হলো ববের ব্যাসার্ধ আর, অর্থাৎ এই বস্তুটার আমরা বব বলতেছি। কি বলতেছি? বব। তাহলে যদি কার্যকর দৈর্ঘ্য কোনটুকু হয়, তাহলে এটার মান হবে এই যে এইখান থেকে এই পর্যন্ত। তাহলে এইটুকুরে আমরা ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল এল। তাহলে এই দৈর্ঘ্যের নাম হলো কার্যকর দৈর্ঘ্য। দৈর্ঘ্যের নাম কি? কার্যকর দৈর্ঘ্য। অর্থাৎ আমি এই জায়গায় লিখলাম কার্যকর দৈর্ঘ্য। ভালো করে খেয়াল করো, ইজ ইকুয়াল টু কার্যকর দৈর্ঘ্য কোনটুকু, অর্থাৎ সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। বলো তো কি বললাম? সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। তাহলে সুতার দৈর্ঘ্য হলো যে এইখান থেকে এই পর্যন্ত স্মল এল, প্লাস ববের এইখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ হলো আর, স্মল আর। অতএব কার্যকর দৈর্ঘ্যকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করলে স্মল এল প্লাস স্মল আর হয়। এটা হলো এখানকার হিসাব। তো এই যে এখানে স্মল এল দ্বারা সুতার দৈর্ঘ্য বুঝাইছে, আর ক্যাপিটাল এল হলো লিখতে হবে কার্যকরী অথবা কার্যকর দৈর্ঘ্য অথবা কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য। এটা মনে রাখবা। তাহলে এই সূত্রের মধ্যে এটা স্মল এল না, এটা হবে ক্যাপিটাল এল। তাহলে এইটুকু একটু ঠিক করো, টি ইজ ইকুয়াল টু 2 পাই এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ডিভাইডেড বাই জি, অর্থাৎ ক্যাপিটাল এল হলো কার্যকরী দৈর্ঘ্য, আর স্মল এল হলো এখানে সুতার দৈর্ঘ্য। এখানে যেটুকু করলাম শীটের মধ্যে ওইভাবে একটু ঠিক করে নাও দ্রুত। পানির বোতল ছিল না একটা? চিত্রের মধ্যে ঠিক করে নাও। এল এটা হলো উপরে, আর ওইটুকু হলো স্মল আর, বস্তুটার ব্যাসার্ধ। এটা আমি যদি আমরা আর একটা জিনিস শিখছি, দেখো তো সবার মনে আছে কিনা। যেমন একটা বস্তু এখানে আছে, একটা বস্তু এখানে আছে, এইখান থেকে এইটুকু হলো তাদের মধ্যবর্তী দূরত্ব, আর আকর্ষণ করে সেন্টার থেকে। এটা এইটের পড়া, এইটে যারা বিজ্ঞান ভালো করে পড়ছে তারা এটা পড়ে আসছে। তো আকর্ষণ বল এইটুকু দিয়ে হিসাব করে না, আকর্ষণ বল হিসাব করে এইখান থেকে এই পর্যন্ত। এইটুকু যদি তোমার ডি হয়, তাহলে এই পাশে এটার সাথে ধরো ব্যাসার্ধ হলো R1, এই পাশে ব্যাসার্ধ হলো R2। তার মানে এখানকার দূরত্ব ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, এটারে ধরলাম এক্স, তাহলে এটার মান হবে R1 প্লাস এক্স প্লাস R2। এরকম করে করা লাগে আর কি। আচ্ছা আচ্ছা, এটা উঠাইছো তোমরা? আচ্ছা, এখন মূল থিমে আসো। মানে সমীকরণ দুইটা ধরো আমি কিভাবে মনে রাখি বা আমরা কিভাবে প্র্যাকটিস করি। এই সূত্রটা হলো এখানে দেখো 2 পাই
আগের সূত্রটা ওখানে কি ছিল, 2 পাই। আমি লিখলাম টি, এদিকে তাকাও, টি দুটাই পর্যায়কাল, টি ইজ ইকুয়াল টু 2 পাই, এটাই হলো 2 পাই, পাশাপাশি লিখলাম মনে রাখার জন্য, রুট ওভার, এখানেও রুট ওভার। যখন তোমার পেন্ডুলাম, এটার নাম হলো সরল দোলক অথবা পেন্ডুলাম, পেন্ডুলাম আসবে তখন এল, ক্যাপিটাল এল ডিভাইডেড বাই জি, এটা হলো সূত্র। অর্থাৎ এখানে এটা হলো তোমার কার্যকরী দৈর্ঘ্য, আর এটা হলো তোমার অভিকর্ষ ধ্রুবক কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, অর্থাৎ এটা মহাকর্ষ অভিকর্ষ ধ্রুবকের উপর নির্ভর করে অথবা মধ্যকর্ষণ ধ্রুবকের উপর নির্ভর করে। আর এটা হলো স্প্রিং, স্প্রিং এর ক্ষেত্রে যখন হবো, স্প্রিং এর মধ্যে বস্তু ঝুলিয়ে দিছিলাম, তাই না, বস্তু ঝুলিয়ে দিছিলাম, অর্থাৎ এই জিনিসটা তোমার দুলবে কি দুলবে না সেটা হলো ডিপেন্ড করতেছে বস্তুর ভরের উপর। যেমন এখানে যতটুকু দোল খাইতেছে, এখন এই বস্তুটা সরে ধরো আমি 50 গ্রাম দিলাম, দেখো তো দোল এখন একটু বেশি খাচ্ছে না, এখানকার যতটুকু সময় নিচে নামতেছে সময় এখন একটু আরো কমতেছে। কিন্তু আমি যদি ধরো বস্তুর ভর একটু বাড়িয়ে দিই, ধরো এইটা দিলাম, এইবার একটু নিচে নামতেছে উঠতেছে নামতেছে উঠতেছে, অর্থাৎ পর্যায়কাল কি আরো বেশি, ভর যত বাড়তেছে পর্যায়কাল তত কি হতেছে, পর্যায়কাল বুঝো তো, পর্যায়ক্রমে নিচে উঠতেছে উপরে উঠতেছে, উঠতে নিচে উঠতে উপরে উঠতে একটা টাইম লাগতেছে, তাহলে যতটুকু সময় নামে আবার ওঠে, ওঠার পরে যে সময়টা লাগে সেটাই হলো এখানকার পর্যায়কাল। তো আমি এটা থামাইলাম, এই বস্তুটা সরাইলাম, আবার প্রথম থেকে দেখাই। যেমন ধরো স্প্রিং এর মধ্যে 5 গ্রাম দিলাম, এখন অল্প সময়ের মধ্যে আপ ডাউন করতেছে না, আচ্ছা থামাইলাম, ভর এবার বাড়াইলাম, এবার সময় দেখো বেশি নেবো, কারণ নিচে নাইমে আবার উপরে উঠতেছে, নিচে নাইমে আবার উপরে উঠতেছে, তাহলে পর্যায়কাল বাড়লো না, টাইম পিরিয়ড কিন্তু এখানে বাড়লো। আচ্ছা, ভর আবার এটা আরো বাড়াইলাম, এবার দেখো আরো নিচে নাইমা উপরে উঠতেছে, তাহলে যত ভর বাড়াইতেছি পর্যায়কাল তত কি হইতেছে, বাড়তেছে। ওকে, তার মানে বোঝা গেল যে পর্যায়কাল হলো ভর দ্বারা পরিবর্তিত হইতেছে, কি দ্বারা পরিবর্তিত হচ্ছে, ভর দ্বারা অথবা ভরের সাথে পরিবর্তন হইতেছে। এইটার ক্ষেত্রে কি হয়, এটা থামাইলাম, ধরো সুতার যতটুকু দৈর্ঘ্য আছে আমি সুতার দৈর্ঘ্য আর একটু বাড়াই, আচ্ছা এইখান থেকে ধরো সুতার দৈর্ঘ্য কমাইলাম, এখন দেখো তো খুব দ্রুত হলো, মানে অল্প সময়ের মধ্যে আপ ডাউন করতেছে, তাই না। সুতার দৈর্ঘ্য যদি আমি বাড়িয়ে দিই, ধরো সুতার দৈর্ঘ্য এতটুকু করলাম, এবার এই পর্যন্ত টাইনে নিয়ে আসলাম, তাহলে দেখো ওইখানে যায় আবার এইখানে আসবে, তাহলে সময় একটু বেশি নেবে না কম নেবে, ভালো করে মনে রাখো। আমি এটারে থামাইলাম, এই পর্যন্তই তো নিয়ে আসছিলাম, সুতার দৈর্ঘ্য আবার কমাইলাম, হ্যাঁ আরেকটু বাড়াই, ধরো এতটুকু হইলো, এই পর্যন্ত আনছিলাম না, তখন তখন কি 49 ডিগ্রিতে ছিল, আচ্ছা মনে নাই, ধরো আর কি ছিল, তাহলে দেখো তো এখন এইখান থেকে এখানে আসতে সময় বেশি লাগতেছে নাকি কম লাগতেছে, কম লাগতেছে, কারণ যাই আসতেছে, ধরো যাই আসতে 2 সেকেন্ড লাগতেছে, ধরো কথা কথা যাইতে 1 সেকেন্ড আইতে 1 সেকেন্ড, তাই না। এই যে যাওয়া আসা এটা হলো তোমার পর্যায়কাল, এটা কি পর্যায়কাল, তাহলে এখানে পর্যায়কাল ধরলাম 2 সেকেন্ড, এই দূরত্বের এই দৈর্ঘ্যের জন্য 2 সেকেন্ড লাগলো। এই যে 49 ডিগ্রি দেখো এই পর্যন্ত ছিল না, হ্যাঁ ধরো এখান থেকে এবার খেয়াল করো, এবার কি সময় বেশি লাগতেছে না, তাহলে এটা নির্ভর করতেছে, মানে এই যে টাইম পিরিয়ডটা এটা কিসের উপর নির্ভর করতেছে, বস্তুর ভরের উপরে, সুতার দৈর্ঘ্যের উপরে, তাই না। তো ধরো বস্তুর ভর যদি এখানে বাড়াও, ধরো এই যে বস্তু মোটা করলাম একটু বড় হইলো, বস্তু যদি তুমি কমাও ভর এই যে ছোট হইলো, তাও দেখবা যে এটা অর হলো যে দোলনকাল, দোলনকাল বা পর্যায়কাল তাই আছে, তাহলে ভরের কারণে এখানে দোলনকালের কোনো চেঞ্জ আসে নাই, আসছে কি না, দৈর্ঘ্যের কারণে আসছে, আবার গ্রাভিটির কারণে হবে, দেখো খেয়াল করো, এটা 50-এ ছাড়লাম, এইভাবে দোল খাইতেছে, আমি এইবার মুনে চলে গেলাম, এই দেখো এইবার পর্যায়কালকে আরো বাড়লো না, এইবার ধরো কারণ কি, কারণ ত্বরণের মান কি হয়ে যাইতেছে, চেঞ্জ হয়ে যাইতেছে, ত্বরণের মান চেঞ্জ হয়ে যাইতেছে না। আচ্ছা, তো ধরো জুপিটারে গেলাম, এই দেখো দোলনকাল এখন কমলো না বাড়লো, না দোল দোল সংখ্যা বাড়ছে কিন্তু দোলন কালটা সময়টা কমছে না, দোল তো বুঝতেছে এখান থেকে এখানে খুব দ্রুত আসতেছে, সময়টা কমে যাইতেছে না, দোলন কাল, দোলন কাল, কাল মানে সময়, সময়ের মানটা কমে যাচ্ছে, দোলন কাল পর্যায়কাল একই, ঠিক আছে, তোমরা ওইখানে দেখবা সেটা লেখা আছে। আচ্ছা, এবার ধরো প্ল্যানেট এক্স এ গেলাম, এই যে এবার আবার হচ্ছে দোলন কাল কি হলো, বাড়লো, মানে এইখান থেকে ওইখানে যাচ্ছে যায় আবার আসতেছে, তার মানে বোঝা যাইতেছে এটা নির্ভর করতেছে দুইটা জিনিসের উপরে,
একটা হচ্ছে হলো অভিকর্ষ ত্বরণ, আর একটা হলো সুতার দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য। এই যে কনস্ট্যান্টের উপর অর্থাৎ জি এর মানের উপর নির্ভর করতেছে, আর একটা হলো দৈর্ঘ্যের উপর নির্ভর করতেছে। অর্থাৎ পৃথিবীতে আমার যে অভিকর্ষ ত্বরণ, আমি স্পেস এক্স অথবা মুন যে জায়গায় যাই, আমার জি এর মান চেঞ্জ হইতেছে। জি এর মান চেঞ্জ হওয়ার কারণে আমার পেন্ডুলামের পর্যায়কাল অথবা অথবা হচ্ছে দোলনকাল, এই যে সরল দোলকের দোলনকাল অথবা পর্যায়কাল চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এইটার ক্ষেত্রে যে ঘটনা ঘটছে, স্প্রিং এর ক্ষেত্রে বস্তুর ভরের উপর ডিপেন্ড করছে। তাহলে মনে রাখার একটা সহজ কৌশল হলো, এটা হলো বস্তুর ভর, নিচে হলো একটা কনস্ট্যান্ট। এটা যেহেতু ভরের উপর নির্ভর করে, তাহলে এটা ভর দিয়ে শুরু হবো, এটা সুতার দৈর্ঘ্যের উপর অর্থাৎ কার্যকর দৈর্ঘ্যের উপর নির্ভর করতেছে, এটা এল দিয়ে শুরু হবো। তাহলে সূত্রটা এখানে এই পর্যন্ত যা আছে তাই। এটা হলো এম ডিভাইডেড বাই একটা ধ্রুবক দেওয়া লাগবে, সেই ধ্রুবকের নাম হলো স্প্রিং ধ্রুবক। আর এইটার ক্ষেত্রে সুতার দৈর্ঘ্য দিতে হবে, দৈর্ঘ্য দিয়া হলো একটা ধ্রুবক দেওয়া লাগবে, সেটা হলো মহাকর্ষ অভিকর্ষ ধ্রুবক। মনে থাকবে? পারবা না? দুটো পাশাপাশি প্র্যাকটিস করবা, তাহলে এটা মনে রাখবা। তাহলে আসো এই দুইজনের থেকে মিলিয়া স্প্রিং ধ্রুবকের এই যে দুই সমীকরণ দেয়া এমসিকিউ সলভ করা লাগবে। দুইটা সমীকরণ কিভাবে আসলো লজিক দিয়ে একটু শিখে নাও। ধরো টি ইজ ইকুয়াল টু 2 পাই লিখলাম, রুট ওভার এম ডিভাইডেড বাই কে। এটা কার সমীকরণ? পেন্ডুলামের সমীকরণ নাকি হচ্ছে স্প্রিং এর? আর টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার ক্যাপিটাল এল ডিভাইডেড বাই জি, এটা কার? সরল দোলকের। এটা কার? সরল দোলকের। তাহলে এটাও পর্যায়কাল, এটাও পর্যায়কাল। দুইটারে সমীকরণ দিলে দুইটারই বাম পাশে একই জিনিস না? তাহলে আমি এটার টি এর মান এটাই বসাই, অর্থাৎ 1 এবং 2 নং হতে আমরা যে জিনিসটা পাই এইটুকু সমান সমান এইটুকু, মানে এইটুকু এখানে বসানো যায় না? তাহলে আমি এখানে দিলাম 2 পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। বুঝতে পেরেছি? তাহলে আমাদের এখানে যে হয় 2 পাই কাটা যায়, রুট রুটও কাটা যায়, এম ডিভাইডেড বাই কে থাকে ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই জি থাকে। অর্থাৎ এইটা দেওয়া আমাদের হলো নৈর্ব্যতিক সলভ করা লাগবে। পারবো তো? আচ্ছা, তো পরবর্তীতে যদি তোমাকে এখানে বলে স্প্রিং ধ্রুবকের মান বের করো, তখন তুমি কি করবা? তাহলে এই দিকে যদি নিয়ে আসো, তাহলে আসতেছে হলো কে এল ইজ ইকুয়াল টু এম জি। অতএব কে ইজ ইকুয়াল টু উপর হলো এম জি, নিচে হলো এল। বুঝছো? আবার এই সমীকরণের একটা রূপান্তরিত নৈর্ব্যতিকে যা পাবো বা এটারও পেতে পারি। যেমন ধরো টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার ক্যাপিটাল এল, নিচে হলো জি। এখন এটারে যদি আমি বর্গ করি, এটার উপরে স্কোয়ার করলাম, এটার উপরে স্কোয়ার করলাম, মানে রুট রুট হ্যাঁ দেওয়ার জন্য, তাহলে এখানে আসতেছে টি স্কোয়ার। এটার উপরে স্কোয়ার হলে 4 হয়, এটার উপরে স্কোয়ার হলে পাই স্কোয়ার হয়, স্কোয়ার রুট কাটা যায়, অর্থাৎ এল ডিভাইডেড বাই জি থাকে। বুঝছো তো? তাহলে আমাদের রূপান্তরিত রূপ যেটা আসে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটুকু উপরে গুণ হয় 4 পাই স্কোয়ার এল আর নিচে হইল জি। অর্থাৎ কোনো কারণে যদি বলে সুতার দৈর্ঘ্য বের করো, তাহলে পুরাটুকু এই পাশে আসলে 4 পাই স্কোয়ার এল ইজ ইকুয়াল টু টি স্কোয়ার জি। অতএব এল ইজ ইকুয়াল টু টি স্কোয়ার জি ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। এই যে এইটুকু দেয়া ধরো, তখন তুমি সুতার দৈর্ঘ্য বের করবে, কার্যকর দৈর্ঘ্য বের করবা। বুঝছো তো? আচ্ছা, এখন এইখানে যে এলটা ইউজ করা হয়েছে এটা কিন্তু ক্যাপিটাল এল, মাথায় রাখবা। তাহলে সমীকরণ দুইটা আমাদের এখানে লিখলাম, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে, আর একটা হলো টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তো প্রশ্ন আসছে এই জায়গায় দেখো সুতা, তাহলে সুতা আসলে ওই দুই সূত্রের কোনটা দিয়ে ম্যাথ করবা? মানে এই যে পেন্ডুলামেরটা দেয়া, তাই না? পেন্ডুলামেরটা দেয়া। তো এখন এখানে বলছে 1 মিটার লম্বা। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট থিং আছে, বোর্ডে তাকাও। কোনো কারণে যদি দেখি যে শুধুমাত্র বলছে এত মিটার সুতা, তখন আর ওই যে আর এর মানের হিসাবের প্রয়োজন নাই, আর এর মান বাদ। কিন্তু কোনো কারণে যদি এখানে প্রশ্নের মধ্যে বলতো যে 1 মিটার লম্বা সুতা এবং 2 মিটার ব্যাসের একটা মানে 0.2 মিটার ব্যাসের একটা বব ব্যবহার করা হয়েছিল, তখন তুমি আর এর মান হিসাব করবা। অর্থাৎ তখন ম্যাথ করার সময় তোমার করতে হবে এইভাবে, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। অর্থাৎ এখানে এল ইজ ইকুয়াল টু সুতার দৈর্ঘ্য হলো ধরো 1 মিটার, আর ওই 0.2 মিটার হলো ববের ব্যাস, কারণ এটার আমরা স্মল এল দিছিলাম আর এটা স্মল আর দিছিলাম, মনে আছে তো? আর যখন থাকবে না, যেমন এই প্রশ্নের মধ্যে কোথাও কি স্মল আর এর মান দেওয়া আছে? নাই, তাহলে ডিরেক্ট যেটা পাইতেছো এটাই হলো এল এর মান। তাহলে সূত্রের মধ্যে আমি যদি বসাই, এটার মধ্যে টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3.1416 ইন্টু রুট ওভার এল এর মান হলো 1 আর নিচে জি এর মান 9.8, কত আসে? তাহলে আমরা পাইতেছি 2 ইন্টু 3.1416 ইন্টু রুট ওভার তোমার 1 ভাগ 9.8।
ব্র্যাকেট, মান আসছে 2.007, তাহলে 2.007 এটুকু বাদ দিলে যে অ্যান্সার খ। এভাবে তাহলে বাসায় যা করবা। এখন একটা জিনিস বলার দরকার আছে, এইখানে বস্তুর ভর এম দিছে, তুমি আবার ভাবতে পারো যে এম কোথায় প্রবেশ করাবো, তাহলে কি আমি এই সূত্র দিয়ে কাজ করবো? না, কারণ এটা তো পেন্ডুলামের কথা বলে নাই, বলছে কি এম দিছে, এম থাক, সমস্যা নাই। এম এর কারণে আমরা একটু আগে দেখে আসলাম পেন্ডুলামে আমাদের কিসের মানের পরিবর্তন ঘটে না, দোলনকালের কোনো পরিবর্তন ঘটে না, টি এর মানের পরিবর্তন ঘটে না, তাই না? যেরকম দোল দিতেছিল, দোল একই দিতেছিল। স্প্রিং এর ক্ষেত্রে পরিবর্তন হয়, মানে পেন্ডুলামের ক্ষেত্রে কি হয়? পেন্ডুলামের ক্ষেত্রে পরিবর্তন হয় নাই। আচ্ছা, এইবারের প্রশ্ন, নিচের কোন সম্পর্কটা সঠিক? তাহলে মানে একটু আগে ওই যেভাবে আমরা প্রতিপাদন করলাম, তো এইখানে কোথাও যেহেতু নাই, কি বলে স্প্রিং এর কোন সমীকরণের রূপ আছে এই জায়গায়? নাই। এখানে আছে যেটা, সেটা হলো তোমার পেন্ডুলামেরটা। তাহলে পেন্ডুলামের সমীকরণটা একটু লিখবা, টি ইজ ইকুয়াল টু 2π√L ডিভাইডেড বাই জি। এখানে ক্যাপিটাল এল ইউজ করছে, তুমি ক্যাপিটাল এল ইউজ করছে। তাহলে দুটা ওই যে আগের মতো স্কোয়ার করলে হিসাব করে আমরা যেটা পাইলাম টি স্কোয়ার 4π² আর এল ডিভাইডেড বাই জি। এখন দেখো এখানে জি এর মান করছে, তাহলে জির এই পাশে নিয়ে আসো, জির এই পাশে নিয়ে আসলে 4π² এল ডিভাইডেড বাই টি স্কোয়ার, অর্থাৎ এই যে এটা হলো অ্যান্সার। বুঝছো কি? পাশে যেগুলা করবা, নিচের কোন সম্পর্কটা সঠিক, এইখানে কোনটা সঠিক হইতে পারে? তাহলে এই যে এইটাই আসছে নিচের কোন সম্পর্কটা সঠিক। আচ্ছা, এখন আসছে দোলনকাল টি এর সাথে সুতার দৈর্ঘ্যের সম্পর্ক, নিচের কোনটা সঠিক? হলি ক্রস আসছে প্রশ্নটা। এখন এখানে কয়েকটা সম্পর্ক দিছে, যখনই বললো দোলনকাল সুতার দৈর্ঘ্য নিয়ে কাজ করতে বলছে, তাহলে টি ইজ ইকুয়াল টু 2π√, উপর হলো এল, নিচে হলো জি। এখানে সবগুলো স্মল এল ইউজ করছে, তাই আমিও স্মল এল ইউজ করলাম। এখন আমরা সবাই কি জানি, পাই হলো, পায়ের মান হলো স্থির, পায়ের মান কত? 3.1416। তাহলে মানের যার পরিবর্তন ঘটে না তারে কি বলে? কনস্ট্যান্ট বলে, মানে ধ্রুবক বলে। দুইও তো একটা কনস্ট্যান্ট নাকি? তাহলে দুইটা কনস্ট্যান্ট পাইলাম, জিও এখানে একটা কনস্ট্যান্ট, কিন্তু জি এক কনস্ট্যান্ট মান হইলেও তুমি যখন অন্য প্লেসে যাবাগা, ধরো অন্য একটা, ওই যে একটু আগে দেখলাম মুনে গেলা অথবা হচ্ছে জুপিটারে গেলা, অন্য একটা প্ল্যানেটে গেলে তখন জি এর মানের কি আসে? পরিবর্তন আসে। এজন্য এই একই জায়গার জন্য জি এর মান কনস্ট্যান্ট হলেও জায়গা চেঞ্জ করলে জি এর মান পরিবর্তন হয়। সো এটারে আগে কনস্ট্যান্ট ধরলাম না, তো এই দুইটারে কনস্ট্যান্ট ধরলে আমরা যে জিনিস পাই, কনস্ট্যান্ট মানে কি? সবটুকু একটা কনস্ট্যান্ট, এটা আমরা শিখছিলাম। তার মানে পুরা টুকুরে বাংলায় লিখলাম ধ্রুবক, আর সামনে আছে সমান দিলাম সমান, এখানে আছে টি দিলাম টি, ইন্টু √L ডিভাইডেড বাই জি। তাহলে এটারে এইভাবে লেখা যায়, টি সমানুপাতি √L ডিভাইডেড বাই জি। এখন রুট উপরে এবং নিচে যদি এরকম ছোট কালে শিখছে এ বি, তাহলে √A ডিভাইডেড বাই √B, এভাবে লেখা যায় না? তাহলে এটারে ওইভাবে ভাঙিয়ে যদি লিখি, সমানুপাতি √L ডিভাইডেড বাই √G, অর্থাৎ টির সাথে অর সম্পর্ক একটা, টির সাথে অর সম্পর্ক আর একটা। কিরকম দেখো, যেমন টি সমানুপাতি সামনে মনে মনে 1 √L ডিভাইডেড বাই √G। তাহলে এখন ভাঙলে পারে, এটারে যদি ভাঙিয়ে লিখি, দুজনকে যদি আলাদা করি, অর্থাৎ ওর সাথে ওর সম্পর্ক 1 ওর সাথে একাই, তাহলে ওর সামনে না লেখা যায় না? লেখা তো যায়। তাহলে আমরা পাইলাম টি সমানুপাতি √L ওকে এল ইন্টু 1 উপরে নিচে হলো √G। বুঝছো? হ্যাঁ, তাহলে এখন আমরা সবাই জানি যেমন a = x y z, যদি এরকম থাকে, এর সাথে x আছে, এর সাথে b আছে, y আছে, এর সাথে z আছে, অর্থাৎ a = x, a = y, a = z, ওইরকম যদি লিখতে পারি, তাহলে এখন টির সাথে ওর সম্পর্কটা হয় হলো t সমানুপাতি √L, টির সাথে ওর সম্পর্ক হলো t সমানুপাতি √1/√G, 1/√G, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে বোঝা গেল যে এল এর সাথে সম্পর্কটা হচ্ছে তোমার সমানুপাতিক, আর জি এর সাথে সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। ওই যে জি এর মান যত বেশি হবে, টি এর মান তত কি হবে? বর্গ, মানে √এর অনুযায়ী বিপরীত ভাবে কমে যাবে, তাই না? কথা বোঝো নাই? আচ্ছা, যেমন ধরো এখানে লিখলাম a = x ডিভাইডেড বাই y, এই দুজনের সম্পর্ক এই যেমন a = x আর a = 1/y, এটা কি বুঝো? তার মানে হচ্ছে y এর মান যত বাড়বে এর মান তত কি হবে? কমবে, এটা জানি না আমরা। তাহলে সেই হিসেবে জি এর মান যত বাড়বে, উপরে তো একটা 1 আছে, তাহলে টি এর মান তত কমে যাবে। আচ্ছা, সেটা কিভাবে কমবে আমি দেখাই। ধরো টি সমানুপাতি √, উপরে হলো 1 নিচে হইলো জি, তো জি এর মান যদি ধরো t
কি সমানুপাতি 9.8 বসাও, ধরো 9 পয়েন্ট, পৃথিবীতে আছো 9.8 ধরলা, তাহলে রেজাল্ট আসতেছে হলো 1/√9.8। তাহলে রেজাল্ট আসলো কি সমান সমান সমানুপাতি 0.31। আর তুমি ধরো মুনে গেছো, ওইখানে যে জি এর মান কমে না বাড়ে, সাদে জি এর মান কমে নাকি বাড়ে? কমে কমে। তাহলে আমি টি সমানুপাতি, যেহেতু আমি মুনে গেছি, জি এর মান ধরো হলো 6.9, কমিয়ে দিলাম, তাহলে 1 ভাগ, আমি একটা আনুমানিক ধরলাম 6.9। তাহলে দেখো এটা বেশি এটা তোমার মান কমলো, কমার পর এটারে রুট করলাম, করার পর 1 দিয়ে ভাগ করলাম, এবার টি এর মান আসলো তোমার হচ্ছে 0.149। এখন বলো এইটা বড় না ওইটা বড়? হ্যাঁ, এটা হলো 0.31 আর এটা হলো 6.9 না? তাহলে এখানে জি এর মান কমছে, দেখে টি এর মান এখানে কি হয়েছে? কমছে। জি এর মান এখানে বেশি, তাই টি এর মান এখানে কি? ভুল হইলো না বলা? আচ্ছা, √6.9। ও আমার লিখতে ভুল হয়েছে, 1 ভাগ অ্যান্সার, মান আসছে এখানে 0.380। এখন বলো তো কোনটা বড়? ওইটা বড় না? 0.38 আর 0.31, তাহলে ওটা বড় না? তাহলে আমরা যেটা বুঝলাম যে জি এর মান যদি তোমার হচ্ছে বড় হয়, তাহলে এই পাশে টি এর মানটা কি হলো? কমে গেল। আর জি এর মান এখানে ছোট, তাই টি এর মানটা এখানে কি? বড়। বুঝছি তো আমরা? আচ্ছা, এটা গেল। এর জন্য বলা হয়েছে যে অভিকর্ষ ত্বরণের সাথে হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। কোথায় যেন লিখছিলাম? এই যে অভিকর্ষ ত্বরণের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক। এই যে অ্যান্সার এখানে দেওয়া আছে, তাহলে এখানে √ওভার দেওয়া যেটা, এটা হলো অ্যান্সার। বুঝছো কি? আচ্ছা, এটা সামনে আর একটু দুই একটা নৈর্ব্যতিক পাবো। এইখানে দেখো স্প্রিং ধ্রুবক কে হলে এম বর হলে দোলনকাল কোনটা? কোনটা এখানকার অ্যান্সার? 2πm/k। এটাই তো নাকি? এই যেটা আছে এম নিচে কে উপরে, এটা ভুল না? বুঝছো তো? আচ্ছা, পরবর্তী নৈর্ব্যতিক এইটা। এখন এটা তো রং, এটা আউট অফ দায়ের পড়া। এটা হলো 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, কিন্তু এটা উল্টা পাল্টা হয়ে রয়েছে না? ভুল। আর এটা এখনো পড়ো নাই, v ইজ ইকুয়াল টু f ল্যামডা, সুতরাং এটা ভুল। আর এটা কি ভুল না সঠিক দেখো তো? এটা ভুল, কারণ এল উপরে যাবে জি নিচে আসবে, সুতরাং এটা ভুল। তাহলে এটা অ্যান্সার। তাহলে এখানে 1 দিলেও দেখা মনে হইতেছে 1 দিচ্ছে, দিক সমস্যা নাই। f ইজ ইকুয়াল টু মাইনাস kx, কে হলো এখানে হলো স্প্রিং ধ্রুবক আর x হলো সংকোচন প্রসারণ। 5 কেজি ভর ঝুলিয়ে দিছে স্প্রিং এর মধ্যে, তাহলে সূত্র টি ইজ ইকুয়াল টু 2π√m/k, এটাই তো নাকি? এখন প্রশ্ন বলছে দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার বাড়লো, তাহলে স্প্রিং ধ্রুবক নিচের কোনটা? ও আচ্ছা, তাহলে স্প্রিং ধ্রুবক বের করতে বললে f ইজ ইকুয়াল টু kx, মাইনাসটা এখানে নিবা না, ঠিক আছে? মাইনাস দ্বারা ওখানে দিক বোঝায়, মাইনাস নেওয়ার দরকার নাই, শুধু হলো পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করবা। তাহলে আসতেছে kx ইজ ইকুয়াল টু, মানে ম্যাথ করার সময় তুমি শুধু kx নেবে। আচ্ছা, মাইনাস এখানে দেওয়ারই দরকার নাই, মানে যখন সূত্রটা আমরা বলবো মাইনাস দ্বারা এখানে হলো বিপরীত তোমার হলো দিককে বোঝায়, কিন্তু মাইনাস এখানে মানের সাথে কোনো মানে মানের সাথে কোনো কানেকশন নাই, সুতরাং এখানে মাইনাস দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গায় পাইলাম হচ্ছে বের করবো হলো স্প্রিং ধ্রুবক, তার মানে বের করতে বলছে কে এর মান বের করতে বলছে, এখানে কে দিলাম ইজ ইকুয়াল টু f ডিভাইডেড বাই x, তাহলে এখানে দিলাম mg ডিভাইডেড বাই x। m এর মান এই জায়গায় দিছিল 5, g এর মান 9.8, আর এই যে এতটুকু বৃদ্ধি পেল, বৃদ্ধি পাওয়া মানে আমরা তো শিখাই আসছি যে ধরো L1 ছিল, বাইরে হলো L2, যদি বাড়ে তখন তুমি কি করবা? L2 মাইনাস L1 ইন্টু x, এইভাবেই তো। কিন্তু এখানে বলছে দৈর্ঘ্য তো বলে নাই যে 2 সেন্টিমিটার ছিল 4 সেন্টিমিটার হইলো, তখন আমার বিয়োগ করে নেওয়া লাগতো, কিন্তু এখানে প্রশ্ন বলছে বেড়ে গেল, তাহলে কতটুকু বাড়ছে? এতটুকু, সেটাই হলো x এর মান। বুঝছো আমার কথা? তাহলে সেই হিসাবে এখানে বসাই দিলাম হচ্ছে কত? 2 সেন্টিমিটার। তাহলে x ইজ ইকুয়াল টু হলো 2 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করলে 0 পয়েন্ট কত হয়? 2 হয় মিটার। তাহলে আমি দিলাম 0.2 না 0.02, তাহলে 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.02, তোমার হলো এখানে মান আসছে 2450।
দেখো তো 2450 ইজ এর অ্যান্সার। আচ্ছা, এটার একক নিউটন পার মিটার কেন হইলো এটা একটু দেখে নাও। এই পাশে স্প্রিং ধ্রুবকের সূত্রটা হলো kx, তাহলে বা আমরা এখানে নিয়ে আসলাম kx ইজ ইকুয়াল টু f, বা আমরা এখানে পেলাম k ইজ ইকুয়াল টু f ডিভাইডেড বাই x। এখন বলের একক কি বলো তো দেখি? বলের একক হচ্ছে নিউটন, আর এটা তো মিটার এককে আছে, সেন্টিমিটারে থাকলেও মিটারে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে সংকোচন বা প্রসারণের একক নিলাম মিটার, তাহলে এটা উপরে উঠলে কি হয়? নিউটন পার মিটার অথবা নিউটন মিটার ইনভার্স 1, এইভাবে হবে, বুঝছো তো? আবার এটা আরেকটা ম্যাথে যায় এটা থাকবে না, অন্য কিছু থাকবে। সেটা কি রকম থাকতে পারে? ধরো k ইজ ইকুয়াল টু এখানে আছে f ডিভাইডেড বাই x, f সমান সমান আমরা কি জানি? mg জানি না, উপর থেকে নিচের দিকে, তাহলে এখানে দিলাম mg ডিভাইডেড বাই x, তাহলে m হলো কেজি আর g হলো বিকর্ষজ ত্বরণ মিটার সেকেন্ড ইনভার্স 2, আর এটার একক হলো মিটার, তাহলে মিটার মিটার কাটা গেল, অর্থাৎ কেজি সেকেন্ড ইনভার্স 2। এই যে এটা স্প্রিং ধ্রুবকের একক কোন জায়গায় পাইতে পারো। তাহলে স্প্রিং ধ্রুবকের একক হলো দুইটা, একটা হলো নিউটন মিটার ইনভার্স 1, আর একটা হলো কেজি সেকেন্ড ইনভার্স 2। এটা মাথায় রাখবা, দুইটাই। এই যে দোলনকালের সাথে অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক কোনটা? ওই যে একটু আগে যেটা প্রুফ করে আসলাম, এটাই তো নাকি? এটা দেখে আসলাম না? আচ্ছা, তাহলে এখানে আলোচনা করলাম না। এই যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এইটা, বহুপদী সমাপ্তি সূচক সমীকরণের সবটুকু এই জায়গায় আসছে। তো এটা কিন্তু 1 না, এটা হলো এল। এখানে বলছে যে t ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি হলে, যেখানে টি হলো দোলনকাল অথবা পর্যায়কাল, আর এটা হলো এল। এল হলো এখানে সুতার দৈর্ঘ্য, জি হলো মধ্যকর্ষণজনিত ত্বরণ। তাহলে দোলনকাল কখন বেশি হবে? ভালো কথা, দোলনকাল কখন বেশি হবে? তাহলে আমরা যে সম্পর্কটা শিখে আসলাম t ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, তো এইটুকু আমরা কি ধরছিলাম? ধ্রুবক না? তাহলে আমরা দেখছিলাম টি সমান সমান এল, টি সমানুপাতি উপরে হলো এল, নিচে রইলো জি, রুট ওভার জি। তাহলে আমরা এইভাবে পাইছিলাম টি সমানুপাতি রুট ওভার এল, আর পাইছিলাম টি সমানুপাতি 1 আপন রুট ওভার জি, তাই না? তাহলে দেখো তো, এল এর মান বাড়াইলে এটার মান বাড়বে, জি এর মান বাড়াইলে এটার মান কমবে। দেখি এখন পড়ি, পেন্ডুলামের ভর বৃদ্ধি করলে ভরের সাথে এর কোনো সম্পর্ক নাই, তাই এটা ভুল। সুতার দৈর্ঘ্য বৃদ্ধি করলে হয়, এই যেটা বৃদ্ধি করলে এটা বাড়ে, জি এর মান কমলে অর্থাৎ এটা কমলে এটা বাড়ে। তাহলে 2 এবং 3 আনসার, এই যে 2 এবং 3 আনসার। বলো। ইয়েস। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আবারও এটা তখনও বলছিলাম, তুমি খেয়াল করবা টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, এই সূত্র কখন ইউজ করবা? যখন আর এর মান দেওয়া থাকবে এবং সুতার দৈর্ঘ্য আলাদা আলাদা দেওয়া থাকবে। এটা হলো আর, এটা হলো সুতার দৈর্ঘ্য, অর্থাৎ এল প্লাস আর। টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার স্মল এল ডিভাইডেড বাই জি, যখন আর এর মানটা দেওয়া থাকবে না, অর্থাৎ হিসাবে সময় ওটাকে খুব ছোট ধরা হয়েছিল, মানে এর সাইন ধরো ওই সময় ল্যাবে কাজ করার সময় ওটার মানের পরিবর্তনের কারণে এত ছোট ধরা হয়েছে যেটা মানের পরিবর্তনের কারণে হিসাবের কোনো তারতম্য আনবে না, পর্যায়কালের তারতম্য ঘটাবে না। তাই তখন এই আর এর মান ধরো একজন শিক্ষক অথবা ছাত্র উল্লেখ করার প্রয়োজন মনে করে নাই, তখন তো আর নাইকেই, তখন আছে কোনটা? তখন আর এর মান যেহেতু হিসাবে নাই, তাহলে এল ইজ ইকুয়াল টু স্মল এল প্লাস স্মল আর। আর এর মান যেহেতু হিসাবে নাই, তাহলে এটা জিরো ধরলাম, তাহলে এল ইজ ইকুয়াল টু স্মল এল, তার মানে ক্যাপিটাল এলও যা স্মল এলও যা। তার মানে বোঝানোর চেষ্টা করছি যে হলো এই সূত্রটা তুমি যদি ইউজ করো তখন মনে করবা যে আর এর মান হিসাবের মধ্যে আনা হয়েছিল না, আর এই সূত্রটা যখন হিসাব ইউজ করব তখন আর এর মান আনা হয়েছিল, বুঝছো? আচ্ছা, এবার শেষ, প্রথম পার্ট শেষ। তাহলে বাসায় এই ধরনের ম্যাথ যার পাঞ্জেরিতে যায় দেখবা 30টার মতো এমসিকিউ আছে, অথবা 15টা, আমি মনে নাই আপাতত। আর যাদের নিউটন গাইডের প্রথম অংশে যায় তো ধরো 30 বা 30-এর কম বেশি প্লাস মাইনাস বোর্ড কোশ্চেন অথবা যেরকম স্কুলের প্রশ্ন প্রথম দিকে এগুলো আছে, ভাগ করা আছে। তো সবগুলা এমসিকিউ সূত্র দুইটা বাসায় 2-3 বার লেখে, সূত্র দুইটা 2-3 বার বাসায় লিখবা, লিখে তারপরে এমসিকিউ গুলা সলভ করবা, কেউ অলসতা করবা না, এটা হোমওয়ার্ক রইল। এইবার আসে তরঙ্গ রিলেটেড এই 7টা রাশি, তরঙ্গের যে টোটাল 7টা রাশি শীটের মধ্যে দাগ দিয়েও কোনটুকু পড়াচ্ছি, এই 7টা রাশি তোমার বুঝতে হবে।
7টা রাশি বুঝলে তরঙ্গের অধ্যায় একদম সহজ। আর ভালো মার্কের জন্য অবশ্যই আমাদের এখান থেকে 10 মার্কস নিতেই হবে, 10 মার্কস নেয় লাগবে, বুঝছো কি? এর জন্য এটা খুব ভালো করে প্র্যাকটিস করবা। ভিতরে কিছু সূত্র আছে যেগুলো প্র্যাকটিস করলে খুব ইজি লাগবে অধ্যায়টা। তো প্রথমে যেটা আসছে এটার নাম হলো পূর্ণ স্পন্দন, যেটাকে ইংরেজিতে কমপ্লিট ভাইব্রেশন বলে। তো তোমরা একটা কাজ করবা আমার স্টুডেন্ট হিসাবে, এই শব্দটুকু মনে রাখবা, তাইলে বাকি 7টা রাশি ইজিলি বুঝবা। কমপ্লিট শব্দ থেকে বোঝা গেল যে একটা জিনিস সম্পূর্ণ করতে হবে। ভাইব্রেশন মানে কম্পন, একটা কম্পন সম্পূর্ণ করতে হবে। তাহলে কমপ্লিট ভাইব্রেশন বলতে এরকম বোঝাবে, এক্স এবং ওয়াই এক্সিসের সাপেক্ষে যদি বোঝাই, মূল বিন্দু থেকে ধরো একটা জিনিস উঠে আবার ওই মূল বিন্দু অর্থাৎ সাম্য অবস্থানে ফিরে আসবে। অর্থাৎ এক্স অক্ষ এটাও তো এক্স অক্ষ নাকি, জাস্ট অন্য একটা স্থানাঙ্ক। তো এই বিন্দু থেকে এই বিন্দুতে ফিরে আসা, এই যে এটাই হলো একটা কমপ্লিট ভাইব্রেশন, কমপ্লিট ভাইব্রেশন। আমি আগে সেন্স দিতেছি এই জায়গায়, পরে ভিতরে যাক সবগুলা ডেফিনেশন দেখাবো। এখন এই সবগুলা কার রাশি? মূলত তরঙ্গের। তাহলে প্রত্যেকটা রাশির সংজ্ঞা শুরুতে দেখবা আমি তরঙ্গ দিয়ে এই সংজ্ঞা শুরু করবো, অর্থাৎ তরঙ্গ সঞ্চালনকারী কণা, এই শব্দ ব্যবহার করা লাগবে। তরঙ্গ সঞ্চালনকারী কণার পূর্ণ স্পন্দন, তরঙ্গ সঞ্চালনকারী কণার পর্যায়কাল, তরঙ্গ সঞ্চালনকারীর কম্পাঙ্ক, তরঙ্গ সঞ্চালনকারী কণার বিস্তার, তরঙ্গ সঞ্চালনকারী কণার দশা, এরকম বাকিগুলা। তাহলে কমপ্লিট ভাইব্রেশন বলতে আমরা কি মিন করতেছি? মূল বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার ওই এক্স অক্ষ থেকে যাত্রা আরম্ভ করে আবার এক্স অক্ষে ফিরে আসা, এটা হলো একটা কমপ্লিট ভাইব্রেশন। আগে বুঝাইলাম, সংজ্ঞা পরে। পর্যায়কাল, তাহলে পর্যায় অর্থাৎ পিরিয়ড, পিরিয়ড অফ টাইম ধরো আমরা নিলাম, অর্থাৎ একটা পিরিয়ড সম্পন্ন করতে কতটুকু টাইম লাগে। তাহলে সেন্স এইটাই, এইখান থেকে এই জায়গায় আসলা, এটারে বললাম কমপ্লিট ভাইব্রেশন। তোমার আসতে একটা সময় লাগবে না? এদিকে তাকায়ও, এখান থেকে এই জায়গায় আসতে যেটা আসলো এটা হলো তোমার টাইম, অর্থাৎ এটারে বলবো পর্যায়কাল অথবা দোলনকাল। মানে এটা সম্পূর্ণ করলা, এটার নাম হলো কমপ্লিট ভাইব্রেশন, আর করতে যেটুকু টাইম লাগলো হলো পর্যায়কাল। তাহলে মূলত এই কথাটা ওর উপরেই ডিপেন্ড করতেছে না? আচ্ছা, কম্পাঙ্ক, একটা সম্পূর্ণ করতে যে টাইম লাগে সেটা হলো পর্যায়কাল। আমি বলছি যে সময় লাগে, যে সময় মানে কি যতটুকু সময়। ফর এক্সাম্পল পানির মধ্যে ধরো আমি একটা ছোট্ট ডিল ছুটছি, পানি এখান থেকে লাফ দিয়ে এখানে এসে থামলো। আবার ধরো আবিদ নামের একজন পানিতে বড় একটা মাটির ডিপাস আসছে, পানি উপর থেকে উইডা আবার এই জায়গায় আসলো। এখন কোন জায়গায় টাইম বেশি লাগবে? এখান থেকে নিয়ে গেল ধরো 2 সেকেন্ড, আর এখান থেকে এখানে উইডা 5 সেকেন্ড লাগলো। তাহলে এটার পর্যায়কাল হলো 2 সেকেন্ড, এটার পর্যায়কাল কয়টা? 10 সেকেন্ড কইছি, তাহলে এটার পর্যায়কাল কত? 10 সেকেন্ড। তাহলে টাইমটা কি একই হবে না চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে? গুড। তো এই জায়গায় ফ্রিকোয়েন্সি মানে কম্পন সংখ্যা। ফ্রিকোয়েন্সি কয়টা ফ্রিকোয়েন্সি দেয়? এখানে বলছি 2 সেকেন্ড, এখানে বলছি 5 সেকেন্ড, টাইম কি একই? তোমরা ধরো এখানে 10 জন স্টুডেন্ট আছে, অথবা ধরো 25 জন স্টুডেন্ট আছে, 25 জনে 25টা মাটি ঢেল দিলা, 25 রকম শক্তিটা ঢেল দিলা, তাহলে 25 রকম ঢেউ উঠবে না? 25 রকম কমপ্লিট ভাইব্রেশন করবে, তাহলে 25 রকম সময়ে করবে, তাই তো? কিন্তু আমি কন্ডিশন চেঞ্জ করলাম, বললাম সবাইকে 1 সেকেন্ডের মধ্যে ভাইব্রেশন কমপ্লিট করা লাগবে। তাহলে 1 সেকেন্ডের মধ্যে ধরো আমিন এতগুলা ভাইব্রেশন দিল আমিনের ঢেলে, আর 1 সেকেন্ড এটাও 1 সেকেন্ড সময়ে। 1 সেকেন্ডে মারুফেরটা ধরো এই যে এতগুলা ভাইব্রেশন দিল, মারুফের ঢেলের কারণে পানিতে ভাইব্রেশন দিল। আর এটা হলো ধরো বিভা, 1 সেকেন্ডের কারণে ওর এই যে এতগুলা ভাইব্রেশন দিল। এখন সব জায়গায় 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড। এখন এখানে বুঝাইলাম যে হলো প্রতি সেকেন্ডে যতগুলা ভাইব্রেশন দেয়, তাহলে এখানে ভাইব্রেশনে কি বুঝাইলাম? নাম্বার। ভাইব্রেশনে কি বুঝাইলাম? কারণ টাইম তো এখানে স্থির করে নিলাম, প্রতি সেকেন্ডে ভাইব্রেশন নাম্বার এতগুলা, প্রতি সেকেন্ডে ভাইব্রেশন নাম্বার এতগুলা, প্রতি সেকেন্ডে ভাইব্রেশন নাম্বার এতগুলা। তাহলে কম্পাঙ্ক দ্বারা হলো নাম্বারকে বুঝাইতেছে। কি বুঝাইতেছে? নাম্বার, মানে ভাইব্রেশন নাম্বার, কম্পনের সংখ্যা। ওকে, এবার আসো বিস্তার। এখন দেখো এটা সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ এই যে যতটুকু দূরে গেছে, এই যে এই জায়গাটুকুর নাম হলো বিস্তার। আর এটা কি আরো বেশি দূরে গেছে না? এটা হলো এটার বিস্তার। আমি কিন্তু আগে সেন্স দিতেছি, মানে যা কিছু করতেছি পুরাটাই কমপ্লিট ভাইব্রেশন থেকে করতেছি, তাই না? পরে আমাদের ডেফিনেশন আসবে। আসো হলো দশা। এখন তুমি যখন এখানে একটা ঢিল ফেলছো, পানিটা লাফ দিয়ে এখানে উঠছে, তারপর 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 এখানে উঠছে, আবার নামতেছে 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 আর এখানে। তাহলে এইখানে যে অবস্থায় আছে, এখানে কি সে অবস্থায় আছে? মানে এখানে অর্ধেক আছিল এইদিকে, আর এখানে অর্ধেক হলো এইদিকে।
বুঝছো তো? তাহলে এই যে যে দিক, এই দিক হলো আর একটা দশা। যেমন মনে করো তোমরা সবাই সুস্থ, কিন্তু আমি সবাই ধরে থাপড়াইলাম। এখন যে ফেস, কথার কথা ওরা অনেক জোরে থাপ্পড় দিলাম, মুখ ফুলে এমন হলো, তখন বলো ওর দশা শেষ। তাহলে তুমি দশা দ্বারা কি বুঝাইতেছো? একটা সার্বিক অবস্থা বুঝাইতেছো। তাহলে এখানে এটা দ্বারা ফেস অথবা আমরা এর অবস্থা নির্দেশ করব। তরঙ্গ দৈর্ঘ্য, ভালো কথা। এইবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসছি। দৈর্ঘ্য মানে এইটা হচ্ছে একটা কমপ্লিট ভাইব্রেশন করতে এতটুকু জায়গা গেছে, এই যে এইটুকু হলো দৈর্ঘ্য। এটা কমপ্লিট ভাইব্রেশন করতে ধরো এই যে এতটুকু জায়গা আছে, এইটুকু তার দৈর্ঘ্য। এটা কমপ্লিট ভাইব্রেশন করতে, ওগুলাও কিন্তু কমপ্লিট ভাইব্রেশন, কিন্তু একটা নেওয়া লাগবে। একটা কমপ্লিট ভাইব্রেশন করতে এতটুকু জায়গা গেছে, একটা কমপ্লিট ভাইব্রেশন করতে এতটুকু জায়গা গেছে, একটা কমপ্লিট ভাইব্রেশন করতে এতটুকু। তাহলে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য কার? এটার না? এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, লেন্থ। তাহলে যাই কিছু করলাম, এইটা দেই করতেছি না, মানে কমপ্লিট ভাইব্রেশন দেই করতেছে। লাস্ট তরঙ্গ বেগ, একটা কমপ্লিট ভাইব্রেশন করলে সে যতটুকু সময় লাগে, ওই সময় যতটুকু দ্রুত অতিক্রম করে, সেই দ্রুত অতিক্রমের হারকে বা স্মরণের হারকে তরঙ্গ বেগ বলে। এখন এটা তো আমি বললাম অনেক পেঁচিয়া, তার চেয়ে সহজ করে বলি। যেমন ধরো আমি যদি বলি যে গরুর বেগ কত, মানে যেমন বললাম গরুর বেগ, তার মানে গরু কতটুকু জায়গা পরিবর্তন। আচ্ছা, বেগ কাকে বলা হয়? কোন নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে যদি গরুর বেগ বলি, তাহলে গরুটুকু জায়গা অবস্থান পরিবর্তন করছে। যদি বলি ছাগলের বেগ কত, ছাগল কতটুকু জায়গা পরিবর্তন করছে। যদি বলি তরঙ্গের বেগ কত, তাহলে তরঙ্গ কতটুকু জায়গা বদলাইছে। সেটা সময় দিয়ে ভাগ করলে বের হবে। তার মানে মূল থিম হলো বেগ বেগই, শুধু তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের বেগ, জীবের ক্ষেত্রে জীবের বেগ, বাসের ক্ষেত্রে বাসের বেগ। এভাবে বিষয়টা করা লাগবে। ঠিক আছে? তুমি তো বিস্তার, গুড। বিস্তারটা ভিতরে যা এখন বুঝাই, তারপরে যেহেতু বলছো বিস্তার হলো, এখানে আমি ধরো এখানে আমি অনেকগুলা রেখা দেই, আমাকে অনেক ধন্যবাদ। ধরো এই যে এরকম অনেকগুলা রেখা দিলাম, এই রেখাগুলোর মধ্যে সবচেয়ে বড় রেখা কোনটা আমার একটু বলতে পারো? এই যে এটা না, এইটাই হলো বিস্তার, আর বাকিগুলা বিস্তার না। মানে হলো তরঙ্গ সঞ্চালনকারী কণা তার সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ যতটুকু দূরে যায়, এটা হলো এক্স অক্ষরে আমরা সাম্য অবস্থান ধরতেছি। সর্বোচ্চ দূরে যায় যেটুকু, ওইটুকু হলো বিস্তার। ওইখান থেকে ওইটুকু হলো বিস্তার। তাহলে এখান থেকে এইটুকু হলো তার বিস্তার। এই জায়গায় তাহলে এটার বিস্তার হলো এই যে চূড়া পর্যন্ত। না, আসলে ওটা একটু ভুল হয়েছে আর কি, সমানই হবে। ইয়েস, সমান থাকবে। এই যে আসো, ওটা আঁকানো ওরকম হয়ে গেছে। আসো, কমপ্লিট ভাইব্রেশন কি? এই যে প্রথমে আসছে, এটা কিন্তু তরঙ্গ সঞ্চালনকারী কণা কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করলো, কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার ওই একই বিন্দু দিকে ফিরে আসে, ওই একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে আসে। এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এখানে আসলো, একই দিক থেকে, এই যে এই দিক থেকে আবার এই দিক থেকে ওই একই বিন্দুতে ফিরে আসলো, এটারে বলা হয় কমপ্লিট ভাইব্রেশন। আচ্ছা, প্লাস হলো উপরের অংশ হলো পজিটিভ ধরা হয়েছে, আর নিচেরটুকু হলো নেগেটিভ। আচ্ছা, এখানে আর কারো কোনো কথা আছে? আচ্ছা, পরেরটাই যাই, ম্যাথ করবো তো। এবার আসে পর্যায় কাল অথবা দোলন কাল। কাল মানে হলো টাইম, সময়। তার মানে একটা পর্যায় করতে, একটা কমপ্লিট ভাইব্রেশন করতে যে টাইম লাগে, এই যে দিছে পর্যায় কাল দ্বারা সময় বোঝায়। তো তরঙ্গ সঞ্চালনকারী কণার একটা পূর্ণ স্পন্দন, এই পূর্ণ স্পন্দন শব্দটা দিয়ে যতটুকু মনে রাখা যায়, যতটুকু না মনে রাখা যায় তার চেয়ে ভালো করে মনে রাখা যায় কমপ্লিট ভাইব্রেশন দ্বারা। ভাইব্রেশন অর্থাৎ একটা কমপ্লিট ভাইব্রেশন করতে যে টাইম লাগে, যে টাইম, এই যেখানে যে, এটা অজানা টাইম, এটা কি টাইম? যে টাইম লাগে তাকে বলা হয় পর্যায়কাল। পর্যায়কালকে টাইমের টি দ্বারা, ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে, এটার একক হবে সেকেন্ড। পরেরটাই যাই, কম্পাঙ্ক। এটার আমরা জানি কি বলছিলাম? নাম্বার বলছিলাম, তাই না? কমপ্লিট ভাইব্রেশনের নাম্বার। আগেরটা হলো কমপ্লিট ভাইব্রেশন করতে যে টাইম লাগে, আর এবারটা হলো নাম্বার। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। এই যে লিখছি, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা 1 সেকেন্ড সময়ে কতগুলো আই হ্যাভ নো আইডিয়া, কতগুলো ওটা গুণা বাইর করা লাগবে। তাহলে যতগুলো দেয় সেটাকে বলা হয় হলো কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক মূলত পূর্ণ স্পন্দনের এই যে নাম্বারকে বোঝায়, এখানে লেখা রাখছে নাম্বার বা সংখ্যাকে বোঝায়। আর কম্পাঙ্ককে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। কোনো কোনো বই আবার হলো দেখছি স্মল এন দ্বারাও প্রকাশ করছে। তো আমরা যেহেতু মাধ্যমিক লেভেলের স্টুডেন্ট, তোমরা সেই জায়গা থেকে তোমরা স্মল এফ ইউজ করবা। আসো সমীকরণ দাঁড় করাই এটার লজিক দিয়া। ধরো ওই যে আমি একটু আগে বললাম না যে হলো
একজনের ভাইব্রেশন কমপ্লিট করতে একরকম টাইম, আর একজনের আর এক টাইম। ওটা হলো ভাইব্রেশন কমপ্লিট করতে টাইম, কিন্তু সময়কে এখানে ফিক্সড করে দেওয়া হয় 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কে কয়টা দিতে পারে সেটা পরীক্ষা করা হয়। তাহলে যেখানে লেখা হয়েছে টি সেকেন্ড সময়ে পূর্ণ স্পন্দন করে এন টি, অতএব 1 সেকেন্ড সময়ে স্পন্দন করে এটি দেড়ের ভাগ। তাহলে 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পূর্ণ হয় তারে কি বলে? ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই টি, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই টি। তাহলে ধরো এফ ইজ ইকুয়াল টু যদি এন ডিভাইডেড বাই টি হয়, এদের কি কোনো একক আছে? প্রশ্নটি কতগুলা করে, কিন্তু সময়ের একক কি? সেকেন্ড। তাহলে উপরে হলো এটার যেহেতু কোনো একক নাই, মনে মনে এক আছে, আর নিচে এটার একক হলো সেকেন্ড। তাহলে এই ওয়ান রে উঠিয়ে দিলে সেকেন্ড ইনভার্স ওয়ান হয়, তাই না? আর সেকেন্ড ইনভার্স ওয়ান কে যেহেতু এখানে অবদান আছে একজন বিজ্ঞানী, সাউন্ড অ্যান্ড ওয়েভস এর মধ্যে হিউজ পরিমাণ অবদান আছে, ওনার নাম হলো হার্টস, ACR জেড টি জেড আর টি জেড। তো এই হার্টস এর মনে করো হার্টস সায়েন্টিস্টের এইচ আর জেড, এখানে আমরা দিলাম হলো এইচ জেড, অর্থাৎ হার্টস এককে প্রকাশ করা হয়। বুঝছো? তাহলে এখানে এই যে এই কন্ডিশনটাও কিন্তু পরীক্ষার মধ্যে আসে, 1 সেকেন্ড ইনভার্স 1 ইজ ইকুয়াল টু ওয়াট, তখন হবে হার্টস। এটা মাথায় রাখবা। এইখানে একটা ধরো ছোট্ট নিয়ে একটা দেওয়া রাখা হয়েছে, এমসিকিউ এর মতো। তরঙ্গ সঞ্চালনকারী কণার 60টি পূর্ণ স্পন্দন করতে 4 সেকেন্ড টাইম লাগে। তাহলে 60টি, এটা কিসের মান? এন এর মান, আর এটা হলো টি এর মান। তাহলে কম্পাঙ্ক বের করতে বলছে, এই যে এইটুকুর মান এফ। তাহলে এখানে পেলাম এন ডিভাইডেড বাই টি। তাহলে উপরে দিলাম হচ্ছে 60, নিচে দিলাম হলো 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 15 হার্টস। বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, এটা গেল। এবার আসো বিস্তার। আচ্ছা, বিস্তারটা কি? এই যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো এখানে কোনো হবে নয়কান্ন কোনো কণা সাম্য অবস্থান থেকে, এক্স অক্ষকে আমরা সাম্য অবস্থান ধরতেছি, যে কোনো এটার মধ্যে প্রকার হবে একদিকে সর্বাধিক যে দ্রুত অতিক্রম করে, এটা যে কোনো একদিকে বলতে বোঝাইলে উপরের দিকে অথবা নিচের দিকে, পজিটিভ ডিরেকশনে অথবা নেগেটিভ ডিরেকশনে সর্বোচ্চ যতটুকু দ্রুত অতিক্রম করে সেটারে তার বিস্তার বলে। তাহলে কণাটা ধরো এই জায়গায় আসাল, এই জায়গায় থেকে এইখানে আসলো, এইখানে আসলো, এইখানে আসলো, এরকম ভাবে উঠলো, আবার মনে করো জিনিসটা এভাবে নামবে। তো সর্বোচ্চ জায়গা কোনটা এটা বুঝবো আমরা। ধরো এখান থেকে এইখানে উঠছে, এইখানে উঠছে, তাহলে সর্বোচ্চ কোনটা এখানে? আর কি ধরলাম? এটা 1 2 3 4 5 এই 6, এই 6 নাম্বারটা হলো অতিক্রান্ত দূরত্বটা হলো এখানে বিস্তার। বুঝছো তো? ব্যাসার্ধ বইল না আবার। আচ্ছা, তাহলে বিস্তারকে স্মল এ দ্বারা প্রকাশ করে। আচ্ছা, এবার আসো দশা। দশাটা কি? দশাটা ভালো করে বুঝতে হবে, একটু পরেই দশার অনেকগুলো এমসিকিউ সলভ করা লাগবে। দশা দিয়ে মনে হয় 5 থেকে 7টা এমসিকিউ আছে, বা তারও বেশি, 10+। তরঙ্গ সঞ্চালনকারী কণার কোনো কণার যে কোনো মুহূর্তের গতিময় অবস্থা, গতির ভিতরে কি কি থাকে? সরণ থাকে, গতির ভিতরে কি থাকে? দূরত্ব থাকে, গতির ভিতরে কি থাকে? বেগ থাকে, গতির ভিতরে কি থাকে? ত্বরণ থাকে, গতির ভিতরে কি থাকে? তারপর হলো দ্রুতি থাকে। এই জিনিসগুলা তো থাকে নাকি? এই গতিময় বলতে এই সবগুলারে একত্রে বুঝাইছে। গতি সাম্যক অথবা গতিময় অবস্থাকে তার দশা বলা হয়। এখন আমি কিন্তু এই লাইন দ্বারা বুঝাইছি একটা কণা এখান দিয়ে এরকম উঠছে, উড়ে এই পর্যন্ত যাওয়ার পর তারপর আবার নিচের দিকে নামছে। তার মানে ধরো এইখানে যত বেগ আসাল, এখানে আর একটা বেগ, এখানে বেগ চেঞ্জ হইতে, এখানে একটা বেগ আবার এইদিকে গেছে, এরকম ভাবেই তো ঘুরছে। তরঙ্গ জিনিসটা কি? তুমি এখানে পানি ফেললা, এই এমন কি পুকুরের মাঝখানে তুমি পানি ফেলছো, পানি উইঠা একবারে পারে যায় পড়ছে, এরকম। এইটা ধরো তুমি এখানে একটা কণা ফেলছো, ফর এক্সাম্পল তুমি ধরো এখানে এই যে এটা একটা ঢিল ফেললা, তো এই জায়গার মধ্যে ঢিল যখন পড়লো তখন পানিটা একটু মুভ করলো না? পানিটা উঠতে 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 আবার এখানে আসলো, আইসা এই যে তার আগের অবস্থানে ফিরে আসলো। ফিরে আসার পরে সে হলো আর ওইদিকে যাবে না, অস্থায়ী একটু চেঞ্জ হলো, ও আবার এইখানকার পানিরে ধাক্কা দিল, ও আবার এইদিকে গেল, ও মানে এক্স অক্ষ থেকে যাত্রা করে নিচে নাইমে আবার এক্স অক্ষে ফিরে আইসা ও আর এখান থেকে যাবে না, ও আবার পরের জন্য ধাক্কা দিল। এখন ধাক্কা দেয়া তাদের মধ্যে দিয়ে কি পাঠিয়ে দিতেছে? শক্তি পাঠিয়ে দিতেছে। কি পাঠিয়ে দিতেছে? শক্তি। অর্থাৎ তরঙ্গ মূলত এখানে শক্তি পাঠায়। কি পাঠায়? শক্তি। কণাগুলা, তরঙ্গ সঞ্চালনকারী কণাগুলা তারা
স্থায়ীভাবে তাদের জায়গা বদলায় না। 1 মিনিট দাঁড়াও। আমাদের একটু ফাস্ট দেখাচ্ছি আমরা আর কি। হ্যাঁ, যেমন ধরো পারে যায় যখন ধাক্কা লাগলো তখন তো শেষ হয়ে গেল। হ্যাঁ, আমার ফোন তো এখানে লাগানো না। এটা কি তাহলে মাই ডকুমেন্ট ব্যাকআপ ফোল্ডার? আচ্ছা, তরঙ্গের একটা ডেফিনেশন এই জায়গায় দিয়ে রাখছিলাম, ওটা দেখতেছি না, পরে আমরা দেখবো নি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি এটা প্রয়োজনে কিনতে দেব। আচ্ছা দেখো, মানে এটা ফোন দিয়ে এখানে দিয়ে রাখছিলাম। তো আমরা যেটা বলবো যে ওখানে দেওয়া আছে যে আন্দোলনকারী কণা অস্থায়ীভাবে জায়গা পরিবর্তন করে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে পাঠায়। অস্থায়ী বলতে অল্প একটু নড়লো, নড়ে আবার সে তার আগের অবস্থানে ফিরে আসলো, কিন্তু সে স্থায়ীভাবে অন্য জায়গায় যাইবো না, তার অবস্থানে আবার ফিরে আসবো, কিন্তু শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাইবো। এটা হলো তরঙ্গ। এই সিস্টেমটা কি এখানে তরঙ্গ। আপাতত এইটুকু সেন্স দেওয়া হইলো। তাহলে এখানে যে ঘটনাটা বলতেছে, তাহলে এই কণাটা যখন এইখানে আসলো তখন তার দিক এইদিকে না, আবার এই কণাটাই তো নামতে নামতে এইখানে আসছে, তখন এর দিক এইদিকে। তাহলে এইখানে যে দিকে আছে এখানে কি সেই দিকে আছে? তাহলে এইখানকার দশা আর এইখানকার দশা এক না। এইখানে যে দশায় আছে এখানে একই দশা, মানে এই সাম্য অবস্থায় বিন্দুটা যদি এটারে এ ধরি, এটারে বি ধরলাম, এটারে সি, এটারে ডি, এটা ই, এটারে এফ, এটারে ধরলাম ই এফ জি, তাহলে বোঝা গেল যে এ বি সি ডি এফ জি এইচ এই সবগুলার দশা একই, কারণ সবগুলা কোন অক্ষ বরাবর আছে? এক্স অক্ষ বরাবর। এখন এইখানকার বিন্দু যদি রেখাটা নিই, দেখো সবগুলা একই বিন্দুতে রয়েছে না, তাহলে এখানে পি, পি প্রাইম এবং পি ডাবল প্রাইম এরাও হলো একই দশায় আছে। অনুরূপভাবে নিচেরটা ধরছি কিউ, তাহলে এই রেখা বরাবর যদি টানি, তাহলে এখানকার বিন্দু যে বিন্দুটা টাচ করলো এটাও সেই বিন্দুটা টাচ করলো, এটাও সেই বিন্দু, তার মানে এদের দশা একই। কিন্তু এইটার দশা আর এইটার দশা কি এক? এইটার দশা আর এইটার দশা এক না, বুঝছো? তাহলে এই যে কোন লিখছি যে পি, পি প্রাইম, পি ডাবল এরা সমদশায় চলতেছে, এরা সমদশায় চলতেছে, কিন্তু এরা আর এরা সমদশায় নয়। আচ্ছা, এটাতে কিরকম প্রশ্ন হয় আমরা একটু দেখি, নয়তো আবার একটু পরেই ভুলে যাবা, একটু দেখে নিলে ভালো হবে। আচ্ছা, দশা বলতে এইখানে যে বস্তুটা আছে, ধরো আমি বস্তু কণায় এইখানে এটা সাদা কালার করলাম বোঝার সুবিধার্থে, এইটা এই জায়গায় আছে, এই বিন্দুতে আছে, এই বিন্দুতে অর্ধেক এইদিকে না, বস্তুটা নাইমে নাইমে এইখানে আসছে, তাহলে এটার দিক এইদিকে, এটার দিকে, তাহলে সবগুলার দিক একই না, সরণ তো একই, তার মানে এদের দশা এক। সরণ, বেগ, দ্রুত, এখানে যা সরণ এখানেও তাই সরণ হবে, এখানেও তাই সরণ হবে, এখানে যে হ্যাঁ সবগুলা সমান হওয়া, এখানে বলছে গতিময় অবস্থা বা গতিসাম্যক অবস্থা, বুঝছো কি? অর্থাৎ এইখানে যে সরণে আছে এইদিকে সরণ, এইদিকে সরণ, এইদিকে সরণ, কিন্তু অন্য পয়েন্টে যায়, এই পয়েন্টে আছে, ধরো এই পয়েন্ট কি এই পয়েন্টের একই দিক? এটা তো ধরো বস্তুটা উঠে এইদিকে নাম, এটা আবার দিক এইদিকে না, এই যে এখানে একটা পয়েন্ট দিলাম, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের দশা এক, কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্টের দশা কি এক? এটার আবার দিক এইদিকে, কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্টের দশা এক, বুঝছো কি? এটা সহজ মনে করার দিক হলে তুমি তীর চিহ্ন দিয়ে মনে রাখবা, বুঝছো কি? কিভাবে? ফর এক্সাম্পল আমি একটা এমসিকিউ দেখাই। যেমন এই যে এটা একটা প্রশ্ন, কে অসুস্থ? আচ্ছা দেখো, খারাপ লাগতেছে? আচ্ছা দেখো, এখানে 11 নম্বর কোশ্চেন বলছে চিত্রের কোন বিন্দুগুলো একই দশা সম্পন্ন বরিশাল বোর্ড 2023-এ আসছে। তো এখানে দিচ্ছে হইলো বি ই, বিএফ এই দুজনে একই দশায় আছে, ডি এবং এইচ একই দশায় আছে না? তুমি থিঙ্ক করবা এইভাবে, ধরো বস্তুটা নিচের দিকে নামছে, তাহলে এরকম তীর চিহ্ন দিয়ে নিবে, তার মানে এই দুটো একই দশা, এটা উপরে উঠতেছে,
এই দুটো একই দশা। তো এইখানে যে বিন্দু এইখানে এইটার এটা কি একই দশায় আছে নাকি, এখন এটা হলো আমার প্রশ্ন। তাহলে এখন এখানে খুঁজি আমরা বি, দেখি বি সি, বি থেকে সি তাইলো, তাহলে এটা বাদ বাদ না। তারপরে সিই, এখানে দিছে সিই জি, আচ্ছা এটা আর ঘোরা কোনটা, এ, এ কোনটা এটা, আর হলো ই এইটা, অর্থাৎ এইটার দিক এই দিকেই তো উঠতেছে, এইটার দিক এই দিকে উঠতেছে, এটার দিক এই দিকে উঠতেছে, তার মানে এইটাই রাইট, বুঝছো? কিন্তু সিরে আবার ধরা যাব না। আচ্ছা আচ্ছা, ভালো কথা, এটার এটা একই লাইনে আছে তাই না, একই লাইনে থাকলেও তো এটা উপরের দিকে উঠতেছে কিন্তু এটা নামতেছে নিচের দিকে, বুঝছো কি? কিন্তু এটা ধরো এই যে নিচ থেকে উঠতেছিল, তাহলে এটার দিকে এইদিকে, নিচ থেকে উঠতেছিল এটার দিকে এইদিকে, তাহলে এইটা আবার নিচে নামতেছে, তার মানে এইটা আর এটা সমদশা, তাহলে সেই হিসেবে অ্যান্সার হলো এইটা, বুঝছো? এখানে সিইজি, সিইজি যদি ভাবো যে একই রেখায় তো আছে তাহলে মাইরা দেই না, এটা হবো না তাহলে, বুঝছো কি? এটা মাথায় রাখবা। মোটামুটি দশা ক্লিয়ার না? আচ্ছা, ওই যে মোলার তোমাদের যে ভর নিয়ে, আণবিক ভর, মোলার ভর নিয়ে কথা বললাম, এগুলা কি সমস্যার সমাধান হয়েছে? আলোচনা করতে পারছিলে স্কুলে? আলোচনা করছিলে মনে হয়, হাসতেছে যে। আচ্ছা যাই হোক, এটার শোনো, এটার কনফিউশন নিয়ে আর তোমরা ডুবে থাকো না। তোমরা যদি অ্যাটমিক কেমিস্ট্রিতে থাকো, কি আসলে এটা, যদি অ্যাটমিক কেমিস্ট্রিতে থাকো তাইলে কিন্তু আর একটা কথা, অ্যাটমিক কেমিস্ট্রিতে আমরা যেটা পড়ছিলাম ওই যে আপেক্ষিক পারমাণবিক ভরের ওই যে ওইখানে পড়াইছিলাম পুরান ভাষায়, মনে আছে? সেখানে আমরা ওই যে স্কেলের কথা বলছিলাম, কার্বন স্কেল, তুমি তখন পড়ো নাই, হাইড্রোজেন স্কেল, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের, এইটাতে যদি বলি তাহলে উপরে গ্রাম নিচে গ্রাম, এইটা কিন্তু এখানে আইনা কেউ লাগাবা না, এটা যদি কেউ এই জায়গায় আইনা লাগায় তার নলেজ কম, কারণ অ্যাটমিক কেমিস্ট্রি সেটা হলো AMU, ওইখানে কোনো একক নাই, AMU অ্যাটমিক মাস ইউনিট অথবা ডাল্টন ইউনিটে হিসাব করা লাগবে, ওইখানে কোনো ইউনিট ধরবো না আমরা, যে জায়গায় সেটা হলো মোলার কেমিস্ট্রিতে। তো হলো আমাদের যারা হলো এগুলা কনফিউশনে ভুগতেছে, তারা হলো একটা বই পড়ে মানে কনফিউশনে ভুগতেছে, জানতে হবে তুমি আসো মোলার কেমিস্ট্রিতে, যদি তুমি আসলেই ওখানে, যেমন আজকে এক জায়গায় যাই দেখলাম টিচার হলো লেখছে, এই যে এইভাবে লেখছে NH3 এর আণবিক ভর, আণবিক ভর লেখছে হলো 17 গ্রাম, 17 গ্রাম, এটা মানে তারে মেরে ফেলা লাগবে, মানে যখন এনে গ্রাম দেবে কোনোদিনও গ্রাম লেখাই যাবে না, লেখলে গ্রাম পার মোল দিতে হবে, মানে এই বিষয়টা দেখলাম যে সে বাচ্চারা এইভাবে শিখাইছে, পোলাপানে লেখছে দেখলাম 3-3 দিছে, পরে একজনের ডাইকা দেখালাম, পরে বিষয়টা ওইভাবে আর আলোচনা হয় নাই, তারও বলি নাই কিছু, কারণ একটা রিজন আছে। আচ্ছা দেখো, এবার আসলে তরঙ্গ দৈর্ঘ্য, এটা নিয়ে কনফিউশন আছে তোমরা এখনো? দুইটা কিন্তু দুই জিনিস, ওই অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ তৃতীয় অধ্যায়ের পারমাণবিকের যে পড়াটা পড়ছো, ওটা হলো ওখানে লেখা আছে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভরের একক নাই কেন, সেটা হলো হিসাব করতে হবে হচ্ছে, ওখানে যে হিসাবটা করা হয় হলো হাইড্রোজেন স্কেল অথবা কার্বন স্কেল, এগুলা কিন্তু এখানে নিয়ে আবার জোরে লাগান যাবে না। এখন ক্লিয়ার না? ক্লিয়ার না তোমরা এখনো? রামিসার কার? আচ্ছা দেখো, আসো, এগুলা কোনো বিষয় না। আচ্ছা এবার দেখো তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা আগে মোটামুটি অলরেডি একটু পড়ে ফেলছি, একটা কমপ্লিট ভাইব্রেশন করতে যে টাইম লাগে আর সেই সময় তরঙ্গ যতটুকু জায়গা অতিক্রম করে, তরঙ্গ যদি এই দিক থেকে এই দিকে আমরা দেখাইতেছি কিন্তু জায়গা হিসাবের ক্ষেত্রে সোজা, অর্থাৎ এই যে এইখান থেকে এইটুকুরে তরঙ্গ দৈর্ঘ্য বলবো, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরে ভাঁজ পড়তেছে কয়টা? দুইটা ভাঁজ পড়তেছে, এই ভাঁজগুলারে বলা হয় লুফ, কি বলা হয়? লুফ, এটা মনে রাখবা। তাহলে এই যেহেতু দুইটা পড়তেছে একটা তরঙ্গের ভিতরে, তাই এইটুকুরে ধরা হবে একটা ল্যামডা ডিভাইডেড বাই 2, এইটুকুরে ধরা হবে একটা ল্যামডা ডিভাইডেড বাই 2, অর্থাৎ প্রতিটা লুফকে ল্যামডা ডিভাইডেড বাই 2 ধরা হবে। এটা সামনে ডিটেল আরো আসবে, আর কোনো কোশ্চেন হবে না, একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে, তরঙ্গ দৈর্ঘ্য মূলত তরঙ্গ সঞ্চালনকারী কণার অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে, আর এটা ওকে, এই যে
তরঙ্গ, এইটা তরঙ্গ সঞ্চালনকারী কণা এখান থেকে যাত্রা শুরু করে এই জায়গায় আসছে, যদিও তার গতি এইরকম ভাবে পরিবর্তিত হয়েছে। এখন আমরা বলতেছি যে দৈর্ঘ্য হইলো সোজা বরাবর এইটুকু, কারণ হলো যখন তুমি গতির চ্যাপ্টারে পড়ছো না, সেখানে দুইটা জিনিস বোঝানো হয়েছিল, একটা হলো অবস্থান পরিবর্তন যে কোনো দিকে, আর একটা হলো সোজা দিকে। সোজা দিকে অবস্থান পরিবর্তনকে বলা হয় সরণ, আর যে কোনো দিকে অবস্থান পরিবর্তনকে বলা হয়েছে দ্রুত। এখানে যেটা নেওয়া হয়েছে, তুমি দেখো ও এখান থেকে নেমে এখানে আছে না, কিন্তু দূরত্বটা এখানে হিসাব করতে হবে সোজা। অর্থাৎ ধরো কথার কথায় কণাটা এখানে ছিল, এখানে উইঠাই এই জায়গায় আসছে, ওর জায়গা চেঞ্জ করে এখানে আসছে, কিন্তু হিসাব করা লাগবে সোজা এইখান থেকে এইটুকু। অর্থাৎ এটা এক প্রকার সরণ, এটা এক প্রকার কি সরণ। একটা উদাহরণ দিয়ে হয়তো বা অনেকের অলরেডি প্রবলেম হয়েছে, এস ইজ ইকুয়াল টু ভিটি। তো এই জায়গায় এটার আমরা কি বলি বলতো? দূরত্ব বলি, কিন্তু দূরত্ব বলি না আমরা, কি এই জায়গায় সরণ নাম দেই না। তার মানে এখানে এস এর মান যা, ডি এর মান তাই, অর্থাৎ দূরত্ব এবং সরণ এখানে সমান সমান, তাই এটার আমরা দূরত্ব বলি আর কি। তাই দেখো তরঙ্গ সঞ্চালনকারী কণার অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে, অর্থাৎ এখান থেকে এইটুকু দূরত্ব বললেও এখানে এটা দ্বারা সরণ বুঝাইতেছে। কি বুঝাইতেছে? সরণ। তাহলে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটা পূর্ণ স্পন্দন করতে, অর্থাৎ এখান থেকে এইটুকু আসতে যে ভাইব্রেশন হইলো, এটারে বলে কমপ্লিট ভাইব্রেশন। অর্থাৎ একটা সম্পূর্ণ ভাইব্রেশন করতে মোট যে টাইম লাগে, কত সেকেন্ড টাইম লাগে, সেই সময়ে সে যতটুকু জায়গা যায়, এখান থেকে এইটুকু যায়, সেটারে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। পরীক্ষার মধ্যে কিন্তু আসবে। এখন আসলে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে হিসাব করবা, এই জন্য দিচ্ছি লুপের মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হিসাবের নিয়ম। এই যে এটুকু হলো আধা লুপ, এটুকু মানে হলো λ/2, এইটুকু হলো আধা লুপ, এটুকু হলো λ/2। তাহলে এখন যদি এখানে প্রশ্ন করি টোটাল লুপ কয়টা আছে দেখো তো, 1 2 3 4, তাহলে তুমি এইভাবে লিখবা 4 λ/2। তাহলে কাটাকাটি করলে এখানে কত থাকে, 2 2 2 λ। এটা একটা স্টাইল। আর একটা হলো যেমন 1 2 3 এই হলো 4। তাহলে এখানে লসাগু কত বলো তো, 2 2 2 কাটা গেল, থাকে 1 ল্যামডা, ওকে ল্যামডা, ল্যামডা ওকে ল্যামডা, ল্যামডা ওকে ল্যামডা, ল্যামডা ওকে ল্যামডা। উপরে হলো 4 λ/2 ইজ ইকুয়াল টু 2 λ। বুঝছি তো নাকি? আসো এখানে এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল, ইম্পর্টেন্ট এক্সাম্পল, এটা পরীক্ষা আসছে। এখন এইখানে আসছে, এখানে যে লুপ দিছে খেয়াল করো, এখানে যে লুপটা দিছে বোর্ডে তাকায়ও, এখানে একটা লুপ, এইটা একটা লুপ, আর হলো ধরো এই যে এইটা একটা লুপ। টোটাল কয়টা লুপ আসছে এখানে? 3টা। কত সেন্টিমিটারের মধ্যে? তাহলে লিখতে হবে 3 λ/2, কারণ এইটুকুরে তো একটা লুপ বলি। অর্থাৎ আমি লিখলাম 3 গুণন লস্কের লুপ ও লুপ ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটারের ভিতরে আছে? 60 সেন্টিমিটার। তাহলে লুপ মানে হচ্ছে λ/2, সামনে হলো 3 ইজ ইকুয়াল টু হলো 60। তাহলে 3 λ/2 ইজ ইকুয়াল টু 60। অতএব 3 λ ইজ ইকুয়াল টু হলো 120। তাহলে হলো ভাগ দিলে কত হয়? তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এই যে তরঙ্গ দৈর্ঘ্য হলো, অর্থাৎ এইখান থেকে এইটুকু হলো 40 সেন্টিমিটার, কারণ ওটা সেন্টিমিটারে ছিল না। বুঝছো তো? কথা বল না কেন? আচ্ছা, তাহলে এখন আরো সহজ কথা, এখান তো অনেক কিছু করে ফেলাইলাম। পরীক্ষা হলে আমরা কি করব? গুনবো 1 2 3, গোনার পর দেখলাম 3 λ/2 একবারে কত সেন্টিমিটার? 60 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার লিখলাম। তাহলে হলো 3 λ ইজ ইকুয়াল টু 120 সেন্টিমিটার, অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু 40 সেন্টিমিটার। এই যে এইটুকু দিয়ে ম্যাথ করা লাগবে, এটা নৈর্ব্যতিকেও লাগবে, ম্যাথেও লাগবে। পারবো তো? ওইখানে দেখো তো কয়টা লুপ আছে, 1 2 3 4 5 6, তাহলে 6 λ/2। যদি বলে এই যে দেখো প্রশ্নে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত, 6 λ/2, কাটাকাটি করলে থাকে 3, অর্থাৎ 3 λ, এটাই অ্যান্সার। বুঝছো তো? কি বললা? ও আচ্ছা, এ থেকে ডি, বাহ। তাহলে এই পর্যন্ত, আর আমি করে ফেলছি জি পর্যন্ত, বাহ। দেখলাম আমি মনোযোগ কে বেশি দেয়, এটাই দেখলাম, মানে রেকর্ড হয়েছে তো এর জন্য। তাহলে এখন 1 2 3, তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 3 λ/2। তো এটাই আর কি, আর 3 রে 2 দ্বারা ভাগ করলে কি হয় গো? 1.5, এটাই অ্যান্সার। এরকম। আচ্ছা আসো, এইবার তরঙ্গের দুইটা প্রকার ভেদ আসছে, একটা হলো অনুপ্রস্থ তরঙ্গ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, এই টপিকটা নেক্সট ক্লাসে পড়বো নি, এরা দ্রুত পড়াইলে আরো প্রবলেম হবে। ও আচ্ছা, ও ওইভাবে রাখলে সমস্যা নেই, বেগটা শুধু দেখে নাও। অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য নেক্সট ক্লাসে পড়বো, ওটা মোটামুটি একটু সময় 5 মিনিট টাইম দেওয়া লাগবে। এবার আসে, এখানে আসছে তরঙ্গ বেগ বা ওয়েভ ভেলোসিটি।
তো বেগের সংজ্ঞা এই যে এইটুকু হলো কোন নির্দিষ্ট দিকে একক সময় যে দ্রুত অতিক্রম করে তারে তরঙ্গ বেগ বলা হয়। এই যে এইটুকু ঢাইকা রাখলাম, এইটুকু তাহলে কিসের সংজ্ঞা হয়? নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। তো কে অতিক্রম করবে? তরঙ্গ। তাহলে কোশ্চেনটা হলো তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময় যে দ্রুত অতিক্রম করে তারে তরঙ্গ বেগ বলে। হ্যাঁ, তাহলে তরঙ্গ বেগকে ছোট ভি দ্বারা প্রকাশ করবা বা স্মল ভি, এর একক হলো মিটার পার সেকেন্ড, অর্থাৎ বেগের একক যেটা তরঙ্গ বেগের একক সেটাই। এটাও তোমরা নেক্সট ক্লাসে করবা। এখানে জাস্ট হলো নৈর্ব্যক্তিক গুলা একটু দেখো, আগামী ক্লাস কেউ মিস দিবা না, কারণ আগামী ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট হবে। এই যেটা একটা বোর্ড প্রশ্ন, নিজের গাইড, নিজ গাইড লেখা নাও। নিজ গাইড এর এমসিকিউ 1 থেকে 98 পর্যন্ত। আচ্ছা, 98 না দিয়ে 80 দেই, মানে একটা রাউন্ড ফিগারে থাকি, 80 পর্যন্ত। কেউ কিন্তু গ্যাপ দিবা না।